আসসালামু আলাইকুম। আমি মশিউর রহমান আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে নতুন আরেকটি গল্প। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন। তো লিসেনার্স, আপনাদেরকে সব বরাবরের মতোই আবারও বলছি, আমাদের এই ছোট্ট চ্যানেলটি কিডস নেটওয়ার্ক, এই চ্যানেলটিকে আপনারা সবাই একটু কষ্ট করে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করে দিবেন। তো আজকের যে গল্পটি আপনাদের কাছে আমরা উপস্থাপনা করব সেটি মালয় বিশ্বাস নামে একজনের লেখা একটি গল্প। তিনি একটি সুন্দর গল্প আমাদের জন্য উপহার দিয়েছেন, সেটি আসলে আজকের এই এপিসোডে আপনাদের কাছে আমরা তুলে ধরব। তো আগে একটু বলে রাখি, এই গল্পটাতে একটু পারিপার্শ্বিক বিষয়ে আলাপটা করে রাখা ভালো, যেটি হচ্ছে এই গল্পটাতে দুটো পরিবারের কথা উল্লেখ করব। বেশ কিছু নাম এখানে আমরা চাইলেও আপনাদের কাছে প্রকাশ করতে পারছি না, তবে যদি কেউ জেনে থাকেন, আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনারা এই অরিজিনাল নামগুলা কখনোই উল্লেখ করবেন না, কারণ এখানে নাম উল্লেখ করার জন্য একটু বিধিনিষেধ আছে। জানিয়েছে যেন অরিজিনাল নামগুলা আপনাদের কাছে বা লিসেনারদেরকে না জানানো হয়। তারপরেও যদি আপনারা কেউ বুঝতে পারেন, তবে সেটি আপনাদের ভিতরেই রাখুন ইনশাল্লাহ। তো শুরু করছি আজকের যে গল্পটি আপনাদের জন্য আমরা উপস্থাপনা করব সেটি। তো এই ঘটনাটি আসলে একটি পুকুর কেন্দ্রিক ঘটনা, এবং এই ঘটনাটি ঘটেছিল 1990 সালের দিকে। তো বুঝতেই পারছেন, আজকে থেকে প্রায় 30-34 বছর আগেকার একটি ঘটনা। তখনকার দিন কাল, তখনকার পারিপার্শ্বিক অবস্থা বর্তমানের থেকে কিন্তু একদমই আলাদা ছিল। তো যাই হোক, এটি একটি পুকুর কেন্দ্রিক ঘটনা। একটু পুকুর এবং তার আশেপাশের বর্ণনা আপনাদেরকে দিয়ে রাখি, এটি আসলে গল্প বলার ক্ষেত্রে বা আপনাদের কাছে শুনতে জিনিসটা ভালো লাগবে বা বুঝতে আপনাদের কাছে বেশ ইজি হবে। তো এটি বেশ একটি বড় পুকুর, এবং এই পুকুরটির চারপাশে বেশ কিছু জঙ্গল বা গাছগাছালি ছিল, বেশ কিছু ঝোপঝাড় ছিল। এই পুকুরটা সচরাচর মানুষ তেমন কোনো কিছু ব্যবহার করতো না। মানে সাধারণত যেমন দেখা যায় না, গ্রামে একটি পুকুর হলে আমরা সবাই অনেকেই সেখানে গোসল করে, ধোয়া পাল্লা করে, বিভিন্ন রকম কাজকর্ম করে, কিন্তু আসলে এই পুকুরটা তেমন কোনো কাজে ব্যবহার হতো না, কিন্তু পুকুরটি বেশ বড় ছিল। তো যাই হোক, এবং এই পুকুরটির চারপাশে বেশ কিছু ওই মানুষজন ব্যবহার না করতে করতে যেটা হয়েছে আর কি, বেশ কিছু ঝোপ জঙ্গল গাছগাছালি তৈরি হয়েছে এবং সেখানে আস্তে আস্তে বড় হয়েছে। এবং পুকুরের পাশে বেশ কিছু শাল গাছও ছিল, বেশ বড় বড় কিছু শাল গাছ ছিল। এবং আরও একটু বলে রাখি, এই পুকুরের আশেপাশে দুটো বসতি পরিবার ছিল, যাদের একটি হচ্ছে সুজয়দের বাড়ি। আপনাদেরকে আরেকবার বলছি, নামগুলো কিন্তু সবই ছদ্মনাম, তো যেহেতু বোঝানোর জন্য আর কি বলে রাখছি আগেই, এই ঘটনাটাতে আপনারা বুঝতে বা আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। তো একটা ছিল সুজয়দের বাড়ি, এবং আরেকটা ফ্যামিলি আরেকটু পাশে, পুকুরের পাশেই তারা থাকতো। তো সেই আরেকটা ফ্যামিলি ছিল, তো আমি সেই ফ্যামিলিটার নাম বা তাদের নাম আমি একটু পরে আপনাদেরকে বলছি। তো আসুন, দুটো পরিবার ছিল এই পুকুরটার পাশে। ঘটনাটা কিন্তু 1990 সালের দিককার একটি ঘটনা। তো যাই হোক, তো বেশ কিছু সমস্যা দেখা দেয় এই গ্রামের ভিতরে। একটি গ্রাম, পল্লী গ্রাম, একেবারেই অজপাড়াগা যাকে বলে, সেরকমই একটি গ্রামের ভিতরে একটি পুকুর। তো সেই পুকুরের পাশে এই দুটি বসত বাড়ি। তো যেই ঘটনাটা বা যেই ঘটনাগুলো ঘটতে থাকে, তো দেখা যায় যে এই পুকুরে বেশ কিছু অলৌকিক টাইপের ঘটনা ঘটতে থাকে। যেমন এই পুকুরে যদি ভুলবশত কেউ নামেও, তো দেখা যায় যে আসলে তার মৃতদেহ পাওয়া যায়। তো শুধু মানুষ না, দেখা গেছে বিভিন্ন পশু পাখি, যেমন গরু ছাগল, অনেকেই হয়তো পুকুরের পাড়ে পানি খেতে যায়, যেহেতু পুকুরটা খুব একটা বেশি কেউ ইউজ করে না। এরপরেও সচরাচর যদি কেউ ইউজ করে, তাকে কিন্তু এরকম সমস্যার সম্মুখীন হতে হয়। তারপরে দেখা যায় যে বিভিন্ন রকম গরু ছাগল, হ্যাঁ, তো এইগুলোও কিন্তু ওই পুকুরের পানিতে পড়ে, যে কোনোভাবেই হোক পড়ে, এবং পুকুরের পানিতে পড়ার পরে আর সেখান থেকে
তারা উঠতে পারে না। তো একটা সময় দেখা যায় যে তারা আসলে পুকুরের পানিতে ডুবে মারা যায়। তো এরকম ঘটনা ঘটতে থাকে বিভিন্ন রকম। এই পুকুরের চারপাশে আরেকটি ঘটনা সবাই লক্ষ্য করে যে বিভিন্ন রকম ডেড বডি এই পুকুরের পাশে পাওয়া যায়। বিভিন্ন রকম সন্ত্রাসী গোষ্ঠী গ্রামের দিকে যেরকম থাকে আর কি। তো দেখা গেছে কারোর সাথে জমি জমা নিয়ে বিরোধ, কারো কাছে গাছপালা নিয়ে বিরোধ, কারোর সাথে ঘর বাড়ি নিয়ে বিরোধ। বুঝতেই পারছেন 1990 সালের কথা। তখন মানুষকে দেখা গেছে এক কথায় দুই কথায় মারামারি, সেখান থেকে হয়তো রাতের আধারে কেউ কাউকে হত্যা করে ফেললো। তো সেই সব ডেড বডি বা লাশ সেগুলো কিন্তু এই পুকুরের পাড়ে পাওয়া যেত বিভিন্ন সময়। তো অনেকে আবার এরকমও আছে যে দেখা গেছে মেরে পুকুরেই ফেলে দিত। তো তখন হয়তো মানুষ মনে করতো যে এটা হয়তো ডুবেই মারা গেছে। মানে এরকমভাবেই একটা রিচুয়াল, মানে একটা রিউমার ছড়িয়ে পড়ে ওই গ্রামের সব মানুষদের ভিতরে যে এই পুকুরটা অশুভ, এটা ভালো না, এটা তোমরা কেউ ইউজ করো না, ব্যবহার করো না। তো যাই হোক, এরকম হতে থাকে দিনের পর দিন, মাসের পর মাস চলে যায়, বছরও পার হয়ে যায়। তো একটা সময় দেখা যায় যে এই হত্যা বা এই হারিয়ে যাওয়া জিনিস, মানে বিভিন্ন পশু পাখি, অনেক গ্রামে অনেক গরিব মানুষ আছে যার বাড়িতে হয়তো একটা ছাগল আছে, কারো দুটো আছে, কারো হয়তো দুটো মুরগি আছে। তো এই ধরনের দেখা যায় সেগুলো থেকেও একটা দুটো করে নাই হয়ে যাচ্ছে। তো সেগুলোর ডেড বডি আসলে ওই পুকুরের পাশে দেখা যাচ্ছে। তো এখন এইটাতে কি করা যায়? তো একসময় গ্রামের বেশ কিছু মানুষ মিলে চিন্তা করে যে আমরা একটা কাজ করব, গ্রামবাসী মিলে পাহারা দেওয়া শুরু করব। দেখা যাক পাহারা দিলে কি হয়। পাহারার জন্য মানুষ ঠিক করা হলো। তো গ্রামের ভিতরে শক্ত সামর্থ্য দুজন মানুষ দেখে, দুইটা ছেলেকে দেখে তাদেরকে পাহারার জন্য দেয়া হয়, তারাও পাহারা দিতে রাজি হয়। তো তাদের নাম আমি এখানে উল্লেখ করি, এটি অবশ্যই ছদ্মনাম। একজনের নাম হচ্ছে অমিত, আরেকজনের নাম হচ্ছে রতন। তো এই দুজনকে পাহারার দায়িত্ব দেওয়া হয় যে তোমরা গ্রাম জুড়ে পাহারা দিবা, বিশেষ করে রাতের বেলা বেশি। হ্যাঁ, তো নৈশ পাহারার জন্য আর কি এদের দুজনকে বরাদ্দ করা হয়। তো এরাও সুন্দর মতো পাহারা দিতে থাকে, বেশ গ্রামে ঘুরে ঘুরে রাতের বেলা যেরকম হয় আর কি। কেউ টর্চ লাইট, ওদের ওই টর্চ লাইট, একটা হাতে লাঠি, এইসব নিয়েই আর কি ঘুরে ঘুরে ওরা পাহারা দেয়। তো দেখা যায় যে একদিন দুই দিন আসলে পাহারা দিলে, পাহারা যেদিন দেয় একদিন দুই দিন বেশ ভালোই কাটলো, বা আর কারো কোনো সমস্যা হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না। হ্যাঁ, তো দুদিন বেশ ভালোই। তো গ্রামের মানুষজনও চিন্তা করে যে না, এতো ভালোই হলো, এই তো যে পাহারা দিচ্ছে সব কিছু হয়ে, তাহলে নিশ্চয়ই এটা কোনো দুষ্ট প্রকৃতির মানুষের কাজ হবে। তবে কেউ কেউ আবার ধারণা করতো যে না, এটা অলৌকিক কোনো ঘটনাও হতে পারে। তো যখন দেখা গেল দুই দিনে আর কোনো সমস্যা হচ্ছে না, তখন তো সবাই বুঝলো যে না, এটা তাহলে নিশ্চয়ই কোনো দুষ্টু মানুষের বা দুষ্টু কোনো গোষ্ঠীর এই কাজ। তারাই এইসব পশু পাখি বা এইসব হত্যাকাণ্ড চালায়, আর এইসব ওই গরু ছাগল মুরগি হাঁস যার যা কিছু পারে তাই চুরি করে নিয়ে যায়। তো এরকম দুদিন পার হওয়ার পরে 3 দিনের দিন ঘটলো এক অন্যরকম ঘটনা। সেদিন কি হলো যে দেখা গেল যে সেদিন রাতে গ্রামের বিভিন্ন বাড়িতে বিভিন্ন রকম ইট পাথর, এগুলো রাতের বেলা ইট পাথর ছোড়া শুরু হলো, এবং সেগুলো তাদের ঘরের চালে বিভিন্ন জায়গায় বেড়া, মানে যেটাকে ঘরের দেয়াল বলা হয়। মানে আগেকার দিনে, তখনকার সময় কিন্তু গ্রামগঞ্জে ওই উপরে টিন এবং সাইডে কিন্তু এক ধরনের বাঁশ টাইপের বেড়া, যেটাকে মুলি বাঁশের বেড়া বলা হয়, সেই ধরনের বেড়ার ঘর হইতো আর কি, দেয়াল আর কি। ইট পাকা না, সেটা আর কি মুলি বাঁশের বেড়া বলে ওটাকে। তো সেটা দিয়ে আর কি ঘরের চারপাশের দেয়াল, আর উপরে টিন। তো সেই সবের উপরে দেখা গেছে যে বিভিন্ন রকম ইট পাথর কারা যেন ছুঁড়ছে। তো যাই হোক, এরকম একটা তাণ্ডব রাত কাটালো গ্রামবাসী। কাটানোর পরে দেখা গেল পরের দিন সকালে সবাই ঘর থেকে বের হয়ে আসছে। কি হলো যে না, এখানে তো কোনো কিছুই নেই। তাহলে সারা রাত্রে এত ইট পাথর মারার শব্দ হলো, ইট পাথর এই চালের উপরে পড়ছে, বেড়ার উপরে পড়ছে, ঘরের দেয়ালের উপরে পড়ছে, তাহলে সেই সব গেল কোথায়?
তো আসলে সকালবেলা সবাই বাইরে বের হয়ে দেখে কারো ঘরের পাশেই কিছু নাই। সব গ্রামবাসীও এক জায়গায় জটলা হয়ে গেল, তারাও একে অপরের সাথে কথা বললো, হ্যাঁ আমার বাড়িতেও এই ধরনের ঘটছে, হ্যাঁ আমার বাড়িতেও ঘটছে। তা দেখা গেল যে প্রায় সব বাড়িতেই এই একই রকম এই ইট ছোড়ার ঘটনাটা ঘটে। তো তখন কি হলো, তো একজন দুজন করে আচ্ছা কাজ করি, আমরা পুকুরের পাড়ে গিয়ে একটু দেখি তো ওইখানে আবার কিছু হয়েছে কিনা। তো ওই যে দুজন পাহারাদার, যে দুজন পাহারা দেওয়ার জন্য যাদেরকে ঠিক করা হয়েছিল, আপনাদের মনে আছে অমিত আর রতন, ওদেরকে ধরলো, এই বেটা তোরা মনে হয় রাত্রে ঠিক মতো পাহারা দিস নেই, এই বিভিন্ন লোকজন এসে আমাদের সবাইকে উত্তপ্ত করছে, 2 দিন চুরি টুরি না করতে পেরে এরা সব হচ্ছে আমাদেরকে এই যে ইট পাথর মারা শুরু করছে গ্রামে এই বাসাবাড়ির উপরে। তখন ওরা বলছে, না আমরা তো ঠিক মতো পাহারা দিছি, আমরা তো রাতে তেমন কিছুই দেখি নেই, গত 2 রাতের মতো এই রাতও কোনো রকম ঝামেলা আমরা পাইনি। তো কি হয়েছে, চলো চল যাই দেখি সেই পুকুরের পাড়ে। তো পুকুরের পাড়ে এসে দেখা যায় যে ওইখানে অসংখ্য অসংখ্য ইট পাথর একদম পুকুরের চারপাশে পড়ে আছে। তো যা হোক, এইগুলো দেখলো যে এইগুলা কোত্থেকে আসলো, এত ইট পাথর তো গ্রামেও নাই, মানে ওখানে এত পরিমাণ ইট পাথর যে মোটামুটি একটা মানে কি বলে আদলা ইট বা সুরকি ইটের একটা মোটামুটি ছোটোখাটো একটা স্তূপ হবে যদি সব এক জায়গায় করা হয়। তো এত ইট পাথর কোত্থেকে আসলো, কিভাবে আসলো, তো এইগুলো নিয়েই অনেকের মনে অনেক রকম চিন্তাভাবনা, অনেকের মনে অনেক রকম কথা, যে এখান থেকে এইগুলা এখানে কিভাবে আসলো, কোথা থেকে আসলো, এটা অলৌকিকই হইতে পারে, এছাড়া আর কিছু না। হ্যাঁ, এটা না হলে এত ইট পাথর গ্রামের ভিতরে এখানে কোত্থেকে আসবে, এই নিয়ে বিভিন্ন রকম আর কি গুঞ্জন চলতে লাগলো। আর গ্রামের ময়মুরব্বী যারা আছে তারা তো এই 2 বান্দা মানে অমিত আর রতন, এই দুটারে ভালো মতো শাসাইল, বেটা তোরা নিশ্চয়ই রাত্রে ঘুমাইছিস, তোরা পাহারা দিস নেই কিচ্ছু না, তোরা এই সারা রাত ঘুমাইছিস। আর হচ্ছে তখন এই বদমাইশ মানুষজন বা বদমাইশ লোক বা দুষ্টু লোকেরা এই যারা এই কাজ করতো এতদিন, এই করতে না পারে সেই রাগ গ্রামবাসীর উপরে ঝাড়ছে। তো যাই হোক, ওদের 2 জনকে বললো যে তোরা ঠিকঠাক মতো কাজ কর, নাইলে বাদ। তো ওরা 2 জনও যেহেতু একটু বেকার প্রকৃতির ছেলে পেলে ছিল, জোয়ান একদম, তো ওরা বলল না আমরা করব, তো অসুবিধা নেই, আমরা আজকে রাতে ভালো করে পাহারা দিব। তা যেমন কথা তেমন কাজ, 2 জনে বেশ ভালো মতো আজকে রাতে একেবারে খুব করে দিল, পাহারা দিবে আজকে, একেবারে প্রতিদিনই দেয় ওরা আসলে, কিন্তু ভালো মতোই পাহারা দিচ্ছিল। হ্যাঁ, একদমই ভালো মতোই ওরা পাহারা দিচ্ছিল, ওদের দিক থেকে আসলে পাহারা দেওয়ার কোনো রকম কমতি ছিল না। তারপরেও চিন্তা করছে যেহেতু একটা অঘটন ঘটছে, তাহলে আমরা আর একটু ভালো করে পাহারা দিই। রাত আস্তে আস্তে ঘনিয়ে আসলো। তো আমি ওই যে গল্পের শুরুতে 2টা পরিবারের কথা বলছিলাম, তার ভিতরে একটি যে পরিবার সুজয়, তো ওরা আর কি ওই পুকুরের আশেপাশেই, মানে বেশ নিকটেই আর কি ওদের বাসাটা ছিল। তো যেহেতু এই পুকুর কেন্দ্রিক ঘটনাটা ঘটতে থাকে, আরও একটা জিনিস হচ্ছে ওরা যে পাহারা দেয়, তো ওরা পাহারা যেহেতু দেয়, রাতের খাবার হচ্ছে এই সুজয়দের বাসা থেকেই আসলে দেয়া হয় এই 2 জনকে, অমিত আর রতনকে সুজয়দের বাসা থেকেই প্রতিদিনই রাতের খাবারটা ওদের বাসা থেকে দেয়া হয়। তো প্রতিদিনকার মতো ওদেরকে খাবার দিয়ে গেছে সন্ধ্যার সময়, ওরা রাতে 7:30 8টার দিকে খেয়ে নিছে। 90 সালের কথা যেহেতু, আরও অনেক আগে, তখন গ্রামে রাত 8টা মানে একদম রাত, বেশ ভালোই রাত, মানে 9টা 9:30 বাজলে গ্রামের মানুষ তখন একদম ঘুমাই টুমাই পড়ে, এরকম অবস্থা আর কি। তো যা করে রাত 8টার দিকে খেয়ে নিল, খাওয়ার পরে তো একজন আরেকজনকে বলতেছে, অমিত রতনকে বলতেছে, রতন তুই এক কাজ কর, যা খাবার তো শেষ, তুই থালাবাটিগুলো সুজয়দের বাড়িতে দিয়ে আয়, আর আমি এদিকে হাত পাও ধুয়ে নেই, তুই খাবারের বাটিগুলা, খাবারের থালা প্লেট এগুলা সব দিয়া। তো যাই হোক, রতন গেল, খাবারের ওই প্লেট টেলেট সব সুজয়দের বাড়ি থেকে দিয়ে আসলো। দিয়ে আসার সময় প্রায় পুকুরের কাছাকাছি চলে আসছে, এমন সময় তো ও দেখলো এক অনাকাঙ্ক্ষিত দৃশ্য। ও দেখলো 4-5 জনের মতো
ছোট ছোট অবয়ব, মানুষ আকৃতির, তাদের চেহারা বোঝা যাচ্ছে না। যদিও ওই দিন রাতে বেশ আলোই ছিল, মানে আকাশে চাঁদ ছিল, সেই আলোতে আর কি যতটুকু দেখা যাচ্ছে, কারো চেহারা দেখা যায় না। তবে 4-5 জনের মতো রতন না, অমিতকে ধরে একদম পুকুরের মাঝখানে নিয়ে গেছে। আর রতন তো, এই অমিত তো পারে ওঠার জন্য খুব ছটফট করতেছে, তাকে সে উঠবে, কিন্তু সে কোনোভাবেই, তারা যেহেতু গ্রামের মানুষ ছিল, সবাই কিন্তু সাঁতার জানত, হ্যাঁ, কিন্তু তারপরেও সে উঠে আসতে পারছে না। তো ওই 4-5 জন ছোট ছোট অবয়ব তারা ধরে একদম অমিতকে সেই পুকুরের মাঝখানের দিকে নিয়ে গেল এবং আস্তে 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 পানির নিচে তাকে টেনে নিয়ে গেল। তখন এই দৃশ্য দেখে রতন তো সেই এক চিৎকার দিয়ে, দৌড় দিয়ে, মানে কি করবে না করবে এখনও ভয়তে নিজেও পানিতে নামতে পারতেছে না বন্ধুকে বাঁচানোর জন্য। ওইদিকে 4-5 জন তাকে নিয়ে গেছে অলরেডি পানির ভিতরে। সে ওখানে এক বিকট চিৎকার দিয়েই অজ্ঞান হয়ে ওই পুকুরের পাশেই পড়ে থাকে। তো পাশে যেহেতু ওই যে সুজয়দের বাড়ি ছিল এবং আরও একটা পরিবার পাশে থাকতো, আমি তাদের নামটা পরে বলবো আপনাদেরকে। তো ওরা আরও 2-4 জন, মানে যাই হোক, গ্রামবাসী সব নিয়ে চিৎকার চেঁচামেচি করে কী হলো, সবাই পুকুরের পাশে এসে দেখে যে ওই রতন অজ্ঞান হয়ে পড়ে আছে, আর অমিতের কোনো খোঁজ নাই। তো যাই হোক, এখন কি করবে গ্রামবাসী? ওইদিকে তো একজন তো অজ্ঞান হয়ে পড়ে আছে, রতন। তো রতনকে নিয়ে ওই সুজয়দের বাসায়, মানে তাদের বাসাটাই কাছে ছিল সব থেকে, তো তাদের বাসায় নিয়ে যায়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়, ওই চোখে মুখে পানি টানে ছিটা এই সেই দিয়ে টিয়ে করে সুস্থ টুস্থ করা হয়। তো সে যাই হোক কিছুক্ষণ পরে চোখ টোক খোলার পরে সে বড় বড় করে নিঃশ্বাস নিচ্ছে এবং চারপাশে মানে বড় বড় চোখ করে তাকিয়ে কি যেন খুঁজছে। মানে যাই হোক, সে মুখ থেকে কোনো কথা বলতে পারছে না, খালি সে চারপাশে তাকাচ্ছে, খুঁজতেছে বিভিন্ন যে কারে কি করবে, মানে সে কোনো একটা কিছু খুঁজছে আর ভয়তে সে একদম আটোসাটো হয়ে আছে। যাক, সেই রাত কোনো রকমভাবে গেল। আর ওইদিকে অমিতকেও খোঁজা দরকার, কারণ তাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। তো গ্রামবাসী আবার মনে করে যে একজন হয়তো এখানে পাহারা দিচ্ছে, আরেকজন হয়তো গ্রামের অন্যদিকে গেছে, আছে হয়তো ওকে পাওয়া যাবে। তা ওকে আর একটা খুব বেশি গরজ করে ওই গ্রামবাসীরা খুঁজে না, তো না খুঁজে বলতে আছে আর কি, পাওয়া যাবে, এরকম একটা অবস্থা আর কি। তো যাই হোক, আস্তে আস্তে সকাল হলো। সকালবেলা দেখা গেল যে সেই অমিতকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তাকে কেড়ে ও কই গেল, সারা রাত ডিউটি করছে, তো কই অমিতের বাসায় খবর পাঠানো হলো না, সে তো রাতে ডিউটি করে বাসায় ফেরেনি। তো এদিক দিয়ে রতনের তো রাতে জ্ঞান ফিরছিল, সে তো ভয়ার্ত অবস্থায় ছিল। তাকেও একটু ইটি করে যে ভাই বাবা কি হয়েছিল, তুই অজ্ঞান হয়ে গেলি কেন, কি সমাচার, আর অমিতই বা কোথায় বল। তো তখন সে আর কি কোনো রকম একটু জড়ানো কণ্ঠে বলতে পারে, রতন পুকুরের ভিতরে। তো পুকুরের ভিতরে মানে, তো সে আর আসলে ওরকম কিছু বলতে পারে না, আসলে তারও কথা একদম জড়াই গেছিল এবং তার কিন্তু প্রচণ্ড ওই রাতেই তার একদম প্রচণ্ড জ্বর চলে আসে। তো কি কোনো রকম একটু জড়ায় বলছিল যে ওই অমিত পুকুরে। এখন গ্রামবাসী আস্তে আস্তে, যেহেতু রতন আছে বাসায় থাক, তো গ্রামবাসী আস্তে আস্তে সেই পুকুরের কাছে আসে। পুকুরের কাছে আসার পরে পুকুরের কাছ থেকে আসলে দেখার চেষ্টা করে, কিন্তু সত্যিকার অর্থে কেউ সাহস করে যে পুকুরে নেমে খুঁজবে বা জাল মারবে। আবার সবাই অনেক রকম কথাও বলে, আরে ও তো সাঁতার জানে, গ্রামের সবাই সাঁতার জানে, ও পুকুরে কি করবে। হ্যাঁ, তো যাক, একটা সময় পার হওয়ার পরে দেখা যায় যে এই পুকুরের পানিতে অমিতের লাশ ভেসে ওঠে। তখন তো সবাই একটু একটু করে নাড়াচাড়া করে বসে যে না, আসলেই কিছু, এগুলো আসলে কোনো ওই চোর লম্পটের কাজ না, দুষ্টু লোকেরও কাজ না, অবশ্যই কোনো অলৌকিক বিষয় এখানে আছে। তো যাই হোক, এখন প্রাথমিক কাজ হচ্ছে ওই অমিতের লাশটা তো ওই উঠাতে হবে উপরে, তার একটা সৎকার্য করতে হবে বিভিন্ন রকম
বিষয়াদি থাকে। একজন মানুষ মারা গেলে সে যে ধর্মেরই হোক না কেন, মুসলমান ধর্মের হলে একরকম, হিন্দু ধর্মের হলে আরেক রকম, এক এক ধর্মে এক এক রকম। তো যাই হোক, তার শেষ কার্য তো করতে হবে। তো কি করবে, লাশ পুকুরের পানিতে ভাসে উঠছে, কিন্তু ওই লাশ যে উঠাবে, সেই লাশ উঠানোর জন্যও কেউ ওই পুকুরের পানিতে নামতে চায় না, কারণ মানুষের ভিতরে এমন পরিমাণ আসলে ভয় ঢুকে গেছে, সে আর ওই ডেড বডি উঠাইতে আর কেউ যায় না। তারপরেও আসলে দিন শেষে এক দুইজন আসলে সাহস করেই একটা সময় ওই লাশ উঠায় এবং তার লাশ দাফন কাফন করানো হয়, তার শেষ কার্য সম্পন্ন করা হয়। তবে গ্রামবাসীদের ভিতরে যে ইয়াটা, ভয়টা ওই দিন থেকে শুরু হয়েছে যে এটা আসলে এটার একটা নিষ্পত্তি আমাদের করা লাগবে। তো কি করা যায়, আজকে যেহেতু রাত হয়ে গেছে, যে যার মতো থাকো, আর কি করবা, আগামীকাল দেখা যাবে কি হয়। তো যা কদিন রাতেও বেশ অনেক সমস্যার ভিতর দিয়ে গ্রামবাসী রাত পার করেই পরের দিন বিভিন্ন জায়গায় খবর পাঠানো, বিভিন্ন জায়গায় যাওয়া আসা, এই কবিরাজের কাছে, ওই তান্ত্রিকের কাছে, বিভিন্ন রকম জায়গাতে। তবে একটা জিনিস যেটা আছে, যার কাছেই যায় সবাই একই কথা বলে যে না, এই কাজ আমি পারবো না, এই কাজ আমরা পারবো না। বেশ কয়েকজনের কাছে ঘোরাফেরা করার পরে দেখা গেল যে ওই কাজ, এই কাজটা এই পুকুরে বা এইখানে কি সমস্যা আছে। অনেকেই বলে আচ্ছা ঠিক আছে, একটু সময় দেন, আমি একটু ভেবে জানাই, 2 ঘন্টা পরে জানাই, কেউ বলে সন্ধ্যায় জানাই, কেউ বলে রাতে জানাই, কিন্তু জানাই সবাই একই নিউজ যে ভাই বাবা আমরা এটা পারবো না, অন্য কাউরে দেখো, আরও বড় কাউরে দেখো। তো এরকম খুঁজতে খুঁজতে আরও কয়েকটা দিন পার হয়ে যায়। এর ভিতরে যেহেতু আরও 2-3 দিন ওখানে পার হয়ে যায় এই কবিরাজ বা তান্ত্রিক বা হুজুর এদেরকে খোঁজার জন্য, যারা আসলে এই বিষয়টার সমাধান বা সমাধানে নিয়ে আসতে পারবে, একটা সেটেলমেন্টে আনতে পারবে, তাদেরকে খোঁজার জন্য। তো এর ভিতরে হয় কি, ওই যে রতন, যে ওই যে অজ্ঞান হয়ে গিয়েছিল পুকুরের পাড়ে পড়ে, ওই ছেলেটাও আসলে অতিরিক্ত জ্বরে এবং ওই ভয়ের কারণেই মারা যায়। তো যাক, দুজনেই কিন্তু মারা গেল, অমিতও মারা গেল, সেই রতনও কিন্তু মারা গেল। পরবর্তীতে শেষমেশ এক তান্ত্রিক রাজি হয় যে আচ্ছা ঠিক আছে, এই কাজটাতে অনেক ঝামেলা আছে, অনেক সমস্যা আছে, এরপরেও আমি চেষ্টা করব এই কাজটা করার জন্য। তো যাক, সবাই খুশি হইল যে তান্ত্রিককে বলল যে আপনি একটা গুরু, আপনি একটা কিছু বা একটা কিছু ব্যবস্থা করেন। তো সেই তান্ত্রিক সবার কাছ থেকে একটা সময় নিল যে আসলে এই কাজগুলা সচরাচর চাইলে এখনই করলাম এরকম না, এটার জন্য কিছু দিনক্ষণ আছে। তো সে একটা দিন সেখানে কিন্তু সিলেক্ট করলো যে আচ্ছা ঠিক আছে, আমি সে একটা দিন, মানে মঙ্গলবার একদিন, সেদিন অবশ্য অমাবস্যা ছিল, সে একটা টাইমও, একটা সময়ও ঠিক করে দেয় যে মঙ্গলবার রাত 11টায় আমি একটা যজ্ঞ করব সেই পুকুর পাড়ে। তো যজ্ঞ, আপনারা যারা হিন্দু ধর্মাবলম্বী আছেন তারা সবাই জানেন যজ্ঞ জিনিসটা কি। বিভিন্ন রকম পণ্য বা বিভিন্ন রকম জিনিস দিয়ে এই যজ্ঞটা করা হয়। বা অন্য ধর্মের যারা আছেন, যারা যজ্ঞ সম্পর্কে না জানেন, এটা যজ্ঞটা হচ্ছে এরকম একটা জিনিস, একটা রিচুয়াল। এরা আর কি সৃষ্টিকর্তাকে খুশি করার জন্য এই ধরনের যজ্ঞ করা হয়, বিভিন্ন রকম সমস্যা থেকে উদ্ধার পাওয়ার জন্য। তো যাই হোক, রাত 11টা বাজলো, সেই মঙ্গলবারও আসলো। তো তান্ত্রিকও সময় মতো সেই পুকুরের পাশে এসে হাজির হলো। তো এখন হচ্ছে সেই রিচুয়াল করার সময়, সেই যজ্ঞ করার সময়। তো তান্ত্রিক তার সুবিধা মতো সব জিনিসপত্র, যজ্ঞের জন্য যা দরকার হয়, তো সেগুলো সব একসাথে করে রেডি হয়ে সে একটা জায়গা নির্ধারণ করে এবং একটি গণ্ডি আঁকে। সবার আগে একটি গণ্ডি আঁকে, সে সেই গণ্ডির ভিতরে বসে ওই যজ্ঞটা করবে এবং গ্রামবাসী সবাইকে বলে যে যা কিছুই ঘটুক না কেন, যা কিছুই হোক না কেন, এই গণ্ডির ভিতরে আপনারা কেউ আসবেন না, আপনারা কেউ এই গণ্ডির ভিতরে আসবেন না। আমি চেষ্টা করব ওই অশরীরীটাকে এই গণ্ডির ভিতরে নিয়ে আসার জন্য। তো তাকে দেখে ধরার জন্য আবার কেউ আপনারা কিন্তু ঝাঁপ দিয়ে
ধরতে আইসেন না বা এই গণ্ডির ভিতরে ঢুকেন না। এটাই ছিল তার একমাত্র সতর্কী বার্তা, যে আপনারা কেউ এই গণ্ডির ভিতরে ঢুকবেন না। অতঃপর দেখা যায় তান্ত্রিক তার কাজকর্ম শুরু করে, বেশ কিছুক্ষণ মন্ত্রপাঠ টাট করে তাদের ধর্ম অনুযায়ী, যেহেতু সে হিন্দু ছিল তাই তান্ত্রিক উল্লেখ করলাম, তো সে যেহেতু হিন্দু তান্ত্রিক, সে তাদের অনুযায়ী, ধর্ম অনুযায়ী বিভিন্ন রকম মন্ত্র তাদের যা আছে সেগুলা দিয়ে সে একটা রিচুয়াল ওই পুকুর পাড়ে বসে করল। তো রিচুয়াল করা শেষ হলে তারপরে সেই ওই যজ্ঞ বলতে ওখানে কিন্তু আগুনও ধরানো হয়, মানে একটা আগুনের কুণ্ডলী মতো বানানো হয় এবং সেখানে বিভিন্ন রকম জিনিসপত্র সেই আগুনে দাহ করা হয়, প্লাস ঘি দিয়ে সেই আগুনটাকে জ্বালায় রাখা হয়। একটু পরপর আসলে এই যজ্ঞর ভিতরে ঘি দিতে হয়। যারা জানেন তারা তো জানে না, যারা না জানেন তাদের জন্য বললাম এতটুকু। আমিও খুব বেশি যে জানি তাও না, যতটুকু জানি আমি ততটুকু আপনাদেরকে জানালাম। তো যাই হোক, সেই যজ্ঞ শেষ হওয়ার পরে সেই মন্ত্রপুত ছাই ওই পুকুরের দিকে ছুঁড়ে ফেলে সেই তান্ত্রিক। তখন তো গ্রামবাসীর মনে চরম উদ্বেগ যে কি হবে। তো তখন দেখা যায় আস্তে আস্তে সেই পুকুরের যে পানি বা জল, পুকুরের যে পানি, সেই পানি নাড়াচাড়া শুরু হয়, একটা ঢেউয়ের আন্দোলন শুরু হয় সেই পুকুরের পানির ভিতরে। এবং পুকুরের আশেপাশে যে গাছপালাগুলো আছে সেগুলো আস্তে আস্তে মানে আন্দোলিত হওয়া শুরু করে, মানে কেবল একটা বাতাস, বড় বড় শস্য বাতাস শুরু হচ্ছে, মানে ঝড়ের যে পূর্বাভাসগুলো থাকে সেগুলো দেখা যায় যে পুকুরের পাশ থেকে শুরু হয়েছে, মানে গাছপালা নড়াচড়া শুরু হয়েছে, বাতাস, জোরে জোরে বাতাস বওয়া শুরু হয়েছে, ওইদিকে পুকুরের পানিও নাড়াচাড়া করা শুরু হয়েছে। এরকম একটা পরিস্থিতি তখন দেখা গেল শুরু হয়ে গেছে। তো তখন আবার গ্রামবাসী যারা ওই পুকুরে পাড়ে ছিল তারাও আবার একটু ভীত হয়ে পড়ে যে হায় এখন কি হবে, কি হচ্ছে, কি শুরু হচ্ছে। তো এরকম কিছুক্ষণ চলার পরে একটা সময় এক অদ্ভুত জিনিস দেখা যায়। যে আমি আগেই বলেছি যে পুকুরের পাশে কিন্তু বেশ কিছু বড় বড় গাছও ছিল, তার ভিতরে কিছু শাল গাছও ছিল। তো সেখান থেকে সেই শাল গাছের উপর থেকে এক ছায়ামূর্তি উড়ে এসে সেই গণ্ডির মাঝখানে এসে নামে। মানে ছায়ামূর্তি বলতে সেটি আসলে পুরুষ না মেয়ে সেটা কিন্তু তার অবয়ব দেখে বোঝা যায় না, তবে এটা বোঝা যায় যে একটি ছায়ামূর্তি, মানে একে তো সেই রাত ঘুটঘুটে অন্ধকার, তার ভিতরে আরও অন্ধকার, মানে একটা আরও কুচকুচে কালো একটি শেপ, মানে যেটি অন্ধকারের ভিতরেও আরও কুচকুচে কালো, শুধু দেখলে বোঝা যায় যে এটি একটি ছায়ামূর্তি। সেটি আসলে ওই সেই তান্ত্রিকের সামনে এসে সেই গণ্ডির ভিতরে এসে নামে। আসলে ওই জিনিসটাকে দেখে সেই তান্ত্রিক নিজেও একটু আসলে ভ্যাবাচাকা খেয়ে গেছিল, কারণ ওই সেই ছায়ামূর্তি যে অশরীরীটা, সে আসলে বেশ ক্ষমতাধর ছিল, অনেক শক্তিশালী ছিল, তাকে আসলে হাজির করাও অত সহজ ছিল না, যার কারণেই কিন্তু এই তান্ত্রিকের বেশ অনেক সময় ওই পুকুরের পাড়ে কিন্তু দিতে হয়েছে। মানে একে তো সম্পূর্ণ যজ্ঞ শেষ করতে হয়েছে, তারপর সেই ছাই পুকুরে ফেলতে হয়েছে, তারপরে আরও অপেক্ষা করতে হয়েছে, তারপরে কিন্তু সেই অশরীরীটা সেই গাছ থেকে এসে এই তান্ত্রিকের সামনে আসে। তো এই জিনিসটা দেখার পরে তান্ত্রিক নিজেও আসলে একটু ভয় পাওয়া যায়। তো তখন আসলে ওই অশরীরীর সাথে তান্ত্রিকের কথাবার্তা হয়, যেটি হচ্ছে কেন ডাকছিস আমাকে, এই ধরনের কথাবার্তা, তুই কে, কোত্থেকে আসছিস, এখানে কি করছিস, কেন এইসব ক্ষতি করছিস গ্রামের মানুষদের। তো প্রথম পর্যায়ে তো সেই সাধারণ যেটি হয় আর কি, ওই অবয়বটা আসলে কিছু বলতে চায় না। তো একটা সময় কি হয়, তো যাই হোক সেই তান্ত্রিক আরও সেই তার রিচুয়ালের আরও যে জিনিসপত্র ছিল, আরও কিছু ছাই তার কাছে অবশিষ্ট ছিল, সেই রিচুয়ালে ইউজ করা কিছু ঘি অবশিষ্ট ছিল, তো সেগুলো সেই ছায়ামূর্তির দিকে কিছু মন্ত্র পড়ে ছুঁড়ে মারে। তো তখন একটা সময় গিয়ে আসলে খুব অল্প সময় না, বেশ অনেক সময়, মানে একটা সময় আর কি, এগুলো এই রিচুয়াল করতে করতে আর কি সে অবয়বটাকে একটা সময় কাবু করতে সক্ষম হয় সেই তান্ত্রিক। তারপরে গিয়ে আসলে তার কাছ থেকে আসল কথাবার্তা বের হয়। তো কথাবার্তাটা হচ্ছে এই ধরনের,
সে এক অদ্ভুত সুরে বলে ওঠে, না মহিলা না পুরুষ, এরকম এক কণ্ঠস্বর তার। তার একই কথা হচ্ছে, প্রথম কথা হচ্ছে, আমি বদলা চাই। বদলা মানে রিভেঞ্জ, আমি বদলা চাই। তো তান্ত্রিক সাধারণ ব্যাপার, স্বাভাবিকভাবেই সে জিজ্ঞেস করবে, বদলা কিসের বদলা চাস, কার বিরুদ্ধে বদলা চাস, কেন বদলা চাস, তুই কেন বদলা নিবি, এই ধরনের কথাবার্তাকে তান্ত্রিকরা বা এইসব রিচুয়াল যারা করে তারা সাধারণত যেসব কথাবার্তা অশরীরীদের কাছে জানতে চায় সেগুলোই আর কি করা। তো অবয়বটা বলে যে আমি বিদ্যুৎ ও সুপ্রিয়াকে শেষ করে দিতে চাই। তো লিসেনার্স, এখানে আপনারা দুটি নাম নতুন আমার কাছ থেকে শুনতে পারলেন, যেটি হচ্ছে বিদ্যুৎ আর সুপ্রিয়া। আমি আপনাদেরকে গল্পের শুরুতেই বলেছিলাম দুটো পরিবার ওই পুকুরের পাশে থাকে, একটি হচ্ছে সুজয়দের পরিবার এবং আরেকটি পরিবার হচ্ছে এই বিদ্যুৎ আর সুপ্রিয়া নামে এক কাপল বা এক পরিবার। এই পুকুরের আরও কিছু খানিকটা দূরে এরা, মানে ওই পুকুরের কাছাকাছি, মানে সবার থেকে পুকুরের কাছে হচ্ছে সুজয়দের বাড়ি, তারপরে হচ্ছে এই বিদ্যুৎ আর সুপ্রিয়া এই দম্পতির বাড়ি। বিদ্যুৎ আর সুপ্রিয়াকে শেষ করে দিতে চাই। কেন কেন মারতে চাস তাকে, কি করছে তারা, এইসব আর কি কথাবার্তা চলে। তো অবয়বটা এক সময় বলে, আমি অনেক দিন ধরে, বছরের পর বছর ধরে, কালের পর কাল ধরে এই পুকুর পাড়ে আছি, কারো কখনো কোনো ক্ষতি করিনি, কিন্তু এই সুপ্রিয়া এমন এক নেক্কারজনক কাজ বা এত নিচে একটা কাজ করেছে, তাকে শাস্তি না দিয়ে আমি ছাড়ব না। তো যাই হোক, কী করছে সুপ্রিয়া, তান্ত্রিকও তখন যখন দেখলো যে না অনেকক্ষণই কথাবার্তা হয়েছে, তো সেও একটু, তান্ত্রিকও একটু সাহস টাহস পাইছে। তো দুই কথা আসলে এবার তান্ত্রিকও একটু জোরে, একটু কঠোরের সাথে বলা শুরু করছে, কেন কি করছে সে, এই ধরনের আর কি। তখন আসলে ওই অশরীরীটা একটি ঘটনা উল্লেখ করে। তো ঘটনাটা হচ্ছে, ও একদিন দুপুরবেলায়, ও বলতে এখানে আর কি ওই যে সুপ্রিয়া আর কি, তো সুপ্রিয়া একদিন দুপুরবেলায় তাদের এক প্রতিবেশী সৈকতদের বাড়িতে যায়। তো সৈকতের মা বাবা মানে কেউই তখন ঘরে ছিল না। সৈকতের আসলে দুই ভাই বোন এবং তাদের মা বাবা। তো সৈকতের একটি ছোট্ট বোন ছিল। যাই হোক, আমি বলি, আপনারা বুঝতে পারবেন। তো সেই সৈকত তখন ছিল স্কুলে। সৈকতের মা গিয়েছিল আসলে পানি আনতে। তখন আসলে এখন আমরা যেরকম বাসায় বাসায় পানি আছে, বাসায় কল আছে, আমরা যারা শহরে থাকি তাদের ট্যাপ আছে বা ডিপের পানি আছে, এখন পানিটা যেমন অতি সহজেই আমরা পাই, তৎকালীন সময় কিন্তু পানি আনতে দেখা গেছে একটা গ্রামে দুইটা বা তিনটা, অনেক অনেক গ্রামে তো একটাই থাকতো টিউবওয়েল, মানে ডিপ টিউবওয়েল, যেটা কি চাপকল, মানে চেপে পানি উঠাইতে হয় নিচ থেকে, বিশুদ্ধ পানি যেটা উঠতে হয়। তো এরকম টিউবওয়েল, ডিপ টিউবওয়েল কিন্তু বেশ গ্রামের বাড়িতে তখন অ্যাভেলেবেল ছিল না। তখন হয়তো একটা বা দুইটা, একটা গ্রামে একটা বা দুইটা টিউবওয়েল, ডিপ টিউবওয়েল থাকতো। তো তখন হচ্ছে এইসব টিউবওয়েল থেকে খাবার পানি আনতে যাইতে হতো। তো সেই সৈকতের মা গেছে আসলে পানি আনতে, সৈকতের বাবা তখন গেছে, সে তার কাজে, সে যেরকম সারাদিন যায় সে কাজে চলে গেছে। আর ওই সময়টাতে সৈকত ছিল স্কুলে, তো বাসায় আসলে কেউ ছিল না। তো ওই সৈকতের মার সাথে যেহেতু প্রতিবেশী ছিল, সুপ্রিয়া বেশ ভাবটাপ ছিল, তারা মাঝে মধ্যে গল্প টল্প করতো। ওই সৈকতের মায়ের কাছে সুপ্রিয়া আসতো, আবার সুপ্রিয়ার বাড়িতে এই সৈকতের মাও যাইতো। তো ওই দিন ওই ভর দুপুরবেলা হচ্ছে সৈকতদের বাড়িতে ওই সুপ্রিয়া আসে। তো আমি আরও একটু জিনিস বলেছি, এখানে সৈকতেরও হচ্ছে দুই ভাই বোন, একটা বোন মানে মাত্র হয়েছে সদ্য, মানে হয়েছে মানে কিছুদিন, ওর বয়স খুব বেশি বয়সও না, 20-25 দিনের মতো এরকম ছোট্ট একটা ওর বোন, মানে সৈকতের বোন। সৈকত তো স্কুলে ছিল। তো সৈকতের বোন তখন আসলে ঘুমাচ্ছিল, একদম ছোটো বাচ্চা, তো তাকে একটু খাওয়া দাওয়া করায় ঘুমাই রেখে, মানে যখন ঘুম পড়ছে তখন আর কি ওর মা চাইছে যে আচ্ছা তাহলে আমি এই ফাঁকে গিয়ে পানিটা নিয়ে আসি, খাবার পানি। তো ও ঘুমায় রয়েছে, ভালো কথা, এরকম ঘুমায় আছে। তো তখন হচ্ছে ওই সময়টাতে ওই পাশের বাড়ির ওই সুপ্রিয়া, সে ওই সৈকতের বাড়িতে আসে। তো বরাবরের মতো সে আসে, আপা কই গেছেন, কোথায়, যখন দেখে যে না ঘরে কেউ নাই, তো তখন হচ্ছে গিয়া যে
সুপ্রিয়া ওই সৈকতের বোনকে গিয়ে দেখে যে ও ঘুমায় আছে। তো আস্তে আস্তে ও একটু আদর টাদর করতে করতে তো হঠাৎ দেখে যে বাচ্চাটার ঘুমটা ভেঙে গেছে। তো বাচ্চার ঘুম ভেঙে গেলে স্বাভাবিক ব্যাপার, বাচ্চাটা হালকা করে কান্না শুরু করবে। তখন ওই সুপ্রিয়া ওকে কোলে নেয়, থামানোর চেষ্টা করে আর কি, কোলে নেয়। বিভিন্ন সাধারণত মহিলারা বাচ্চাদেরকে কোলে নিয়ে যেটা করে, বিভিন্ন রকম সুর ভাজে বা একটু দোলায় বা একটু কাঁধে নেয়, একটু কোলে নেয়, সেইটাই করতেছিল। তো একটা সময় ও এইটা করতে করতে আসলে একটা দুঃখজনক ঘটনা ওইখানে ঘটে। সেটি হচ্ছে যে এই সুপ্রিয়ার হাত থেকে এই ছোট বাচ্চাটা মাটিতে পড়ে যায়। যেহেতু একদম নতুন সদ্য ছোট বাচ্চা, মাত্র 20-25 দিনের মতো বয়স, তো হাত থেকে আসলে ও পরে গ্রামের বাড়িতে দেখবেন যে খাটটা ঘরে থাকে, সে খাটের নিচে কিন্তু বিভিন্ন সময় ওই ইট দেয়া থাকে একটু উঁচু করার জন্য। আপনারা খেয়াল করবেন অনেকের বাড়িতেই হয়তো আছে। তো ওর হাত থেকে ওই দোলনের সময়ে বাচ্চাটাকে যখন কোলে নিয়ে দুলাচ্ছিল, তখন ওই হাত থেকে আসলে বাচ্চাটা অসাবধানতাবশত ছুটে ওই নিচে পড়ে যায়, ফ্লোরে পড়ে যায়। তো ফ্লোরে পড়ার সময় বাচ্চার মাথাটা গিয়ে আসলে ওই ইটের কোণার সাথে আঘাত লাগে। তো আসলে বেশি সময় ওখানে পায় নাই, ওই সুপ্রিয়াও পায় নাই, আসলে ছোট্ট নবজাতক শিশুটাও পায়নি। সে আসলে তাৎক্ষণিক ওখানেই অল্প সময়ের ভিতরেই মারা যায়। তো এমন একটা কাজ হঠাৎ করে হয়ে গেল, সুপ্রিয়া তো একেবারে হতভম্ব। আহা, এ কী হলো? আমি তো ওকে থামানোর জন্য কোলে নিয়েছিলাম, এখন কি হবে? বাচ্চাটা তো মারা গেছে। আর তখনই আর কি সাথে সাথে ওর মাথায় একটা বুদ্ধি খেলে। আসলে মানুষ তখন যেটা করে আর কি, নিজেকে বাঁচানোর জন্য যেই ধরনের কাজ করে থাকে, সেও সেই একই ধরনের কাজ করে। সে দ্রুত সেই বাচ্চাটাকে কোলে নিয়ে নিজের বাড়িতে চলে আসে। নিজের বাড়িতে চলে এসে একটি আসলে এখানে কিছু মর্মান্তিক ঘটনা তো ঘটলই, যে হচ্ছে ছোট বাচ্চাটা মারা গেছে। এরপরে হচ্ছে সে বাসায় এসে একটা চটের ব্যাগ, আগে কিন্তু বাজার করার জন্য চটের ব্যাগ থাকতো, এখন আমরা সিমেন্টের ব্যাগ ইউজ করি, তো তখনকার সময় কিন্তু চটের ব্যাগ থাকতো। সেই চটের ব্যাগের ভিতরে ছোট্ট বাচ্চাটাকে ঢুকায় এবং নিজে বাঁচার জন্য ওই বাচ্চাটার সাথে আরও 2-3টা বড় ইট ওই ব্যাগের ভিতরে ঢুকানোর পরে সেই চটের ব্যাগটি গিট দেয়, বন্ধ করে। এবং ওই যে পুকুর, সবাই তো জানতো ওই পুকুরের আশেপাশে আসলে কেউ যায় না, যেহেতু বিভিন্ন রকম অলৌকিক ঘটনা ঘটে, তাই ওই পুকুরের আশেপাশে কেউ যাইতো না। তো এই সুপ্রিয়া আর ওই বিদ্যুৎ মিলে ওই বস্তাটা কোনো রকম সেরে সুরে নিয়ে ওই পুকুরের পানিতে গিয়ে ফেলে দেয়। তো যেহেতু ইট ছিল ওই ছোট্ট চটের ব্যাগের ভিতরে, 2-3টা ইট ছিল, তো বাচ্চাটার ওজন বুঝেনি, 20-25 দিন বাচ্চার ওজন আর কত কেজি হবে বা কয় কেজি হবে। তো সেই বাচ্চাটা পানির ভিতরে আসলে ওই ব্যাগের ভিতরে করে ডুবিয়ে দেয়। আর সমস্যা হলো এই যে সেই ছায়ামূর্তি যেটি ছিল, সে কিন্তু ওই পুকুরেই বা পুকুর পাড়েই ওই গাছগুলাতে থাকতো, কখনো কারো ক্ষতি করতো না। তো উনি এই জিনিসটা, ওই ছায়ামূর্তি এই জিনিসটা আসলে দেখে, যার জন্যেই তার আসলে এই পরিবারটার উপরে ক্ষোভ, এবং তাদেরকে শাস্তি দেওয়ার জন্যই সে আস্তে আস্তে গ্রামবাসীর উপরে শাস্তি শুরু করছে। এখন এই ছিল ঘটনা। তো এক সময় সে বলে যে, এখন বলো, তোমরা ওদের বিচার করবা না আমার হাতে তুলে দিবা? আমি অনেক গ্রামবাসীর উপরেই একটু অত্যাচার করছি, যেন কেউ বুঝতে না পারে যে এইটা কোনো একজনের উপরেই প্রতিশোধ নেওয়ার জন্য বা কোনো একজনের উপরেই ক্ষোভের জন্য এই ঘটনাটা ঘটছে। আমি চাই নাই আমার অস্তিত্ব এখানে কাউকে বুঝতে দেওয়ার জন্য, এর জন্যই সবার উপরেই এমন একটা প্রতিক্রিয়া আমি দেখাইছি, যাতে সবাই এই জিনিসটাকে দুষ্ট লোকের কাজ মনে করে বা টুরি এই ধরনের কাজ মনে করে। তাই আসলে আমি এতদিন এই ধরনের ঘটনা ঘটাইছি। তো এখন তো আমি তোমাদেরকে ঘটনা খুলেই বললাম, এটা কিন্তু ওই অশরীরীটা বলতেছে। তো এখন বলো তোমরা কি করবা? তোমরা কি ওই পরিবারের সুপ্রিয়া আর বিদ্যুতের বিচার করবা, নাকি তোমরা করলে করো, না করলে আমার হাতে ছেড়ে দাও, আমি যেরকমভাবে পারি আমি সেরকমভাবে বিচার করব। তো লিসেনার্স, বুঝতেই পারছেন এখানে আসলে
গ্রামবাসী বা ওই তান্ত্রিক তখন বলে যে না, তোমার এই বিচার করার দরকার নাই, এই বিচারের ভার আমরা নিলাম, তুমি কারো কোনো ক্ষতি করো না। তো যাই হোক, ওইখানে একটা সেটেলমেন্ট করা হয় যেন ওই পরিবারের বিচারটা গ্রামবাসী করে, আর ওই অশরীরীটাকে বলা হয় যে তুমি আর এই ধরনের কোনো কিছু বা কোনো সমস্যা এই গ্রামবাসীর উপরে করবে না, এর বিচার ভার আমরা নিলাম। তো এই বলেই আসলে ওই অবয়বটাকে সেখানে বিদায় দেওয়া হয়, কারণ তার আসলে মূলত কোনো দোষ ছিল না, যার জন্যই বিদায় দেওয়া হয়। এবং বিদায় বেলায় সে অশরীরী বলে যায় যে আমি কারো কিন্তু কোনো ক্ষতি করি না, আর করবও না, সবাই ভালো মতো থাকো, সবাই যার যার মতো থাকো, আমাকে আমার মতো থাকতে দাও, আর তোমরা চাইলে এই পুকুর ব্যবহার করতে পারো। হ্যাঁ, এই পুকুরে কোনো আসলে সমস্যা নেই, এই এতদিন যা টুকটাক সমস্যা তোমরা দেখছো, এটা আমি প্রতিশোধ নেওয়ার জন্য করেছিলাম। তো গ্রামবাসীর উপরে তোমরা যেহেতু কথা দিছো তোমরা ওই পরিবারের বিচার করবে, তাহলে তোমরা ওই পরিবারের বিচার করো, আমি আর কোনো এখানে সমস্যা করতেছি। তো এই কথা বলে সেই অশরীরী সেখান থেকে বিদায় নেয়। তারপরে গ্রামবাসীর সেই পরিবার সুপ্রিয়া আর বিদ্যুৎকে সামনে আনা হয়। তারাও যদিও ওই ভিড়ের ভিতরেই ছিল, তাদেরকে সাথে সাথেই ধরা হয়, তাদের স্বীকারোক্তি নেওয়া হয়। হ্যাঁ, তাদের একটি বিচারের মাধ্যমেই এই সমস্যার সমাধান করা হয়। তো এই ছিল ঘটনা লিসেনার্স, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। বেশ একটু বড় ঘটনা আজকে আপনাদেরকে বললাম, আশা করি আপনারা একটু সময় নিয়ে এই ঘটনাটা শুনবেন এবং অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের এই সহযোগিতাই আমাদেরকে পারে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। ইনশাল্লাহ আবারও পরবর্তী কোনো গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।